হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 30 থেকে 34 পাতা পর্যন্ত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক এবং শেয়ার করো। চলো শুরু করি। দাঁতের যত্ন 30 থেকে 31 পাতা। এখানে কি প্রশ্ন হতে পারে না, আমাদের দাঁত মাজা দরকার কেন? উত্তর হবে, খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যায়, আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব। এই সব জীবাণুগুলি দাঁত নষ্ট করে দেয়, দাঁতে দুর্গন্ধ হয়, তাই আমাদের দাঁত মাজা দরকার। এরপরের প্রশ্ন, দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার? সকালে ঘুম থেকে উঠে আর রাতে শোয়ার আগে দাঁত মাজা দরকার। দাঁত কিভাবে ব্রাশ করা দরকার না, দাঁতের উপরের দিক থেকে নিচের দিকে এবং নিচের দিক থেকে উপরের দিকে ব্রাশ টেনে দাঁত মাজা দরকার। অর্থাৎ উপরের মাড়ি থেকে নিচের দিকে এবং নিচের মাড়ি থেকে উপরের দিকে ব্রাশটা তুলে এইভাবে দাঁতটা মাজা দরকার। তাহলে দাঁতের ফাঁকে যে খাবারের কণাগুলো আটকে থাকে সেগুলো বেরিয়ে যায় সহজে। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে? দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে তাতে জীবাণু বাসা বাঁধে, এর ফলে দাঁতে দুর্গন্ধ হয়, দাঁতে ব্যথা হয়, মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, দাঁতে কালো ছোপ দেখা যায়, দাঁতে ক্ষয় হয়। তোমাদের এখানে এই অ্যাক্টিভিটিটা করতে বলা হয়েছে, দাঁতের সমস্যা কেন এমন হয়েছে, কি করা দরকার, সমস্যার সমাধান না করলে কি হতে পারে। এ দেখো, দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে দুর্গন্ধ হওয়া, এর সব কিছুই দাঁতের সমস্যা এবং এগুলি হয় দাঁতের ফাঁকে খাবারের টুকরো বা খাবারের কণা আটকে থাকলে। এর ফলে কি হয় না, সেখানে জীবাণু বাসা বাঁধে এবং সেই জীবাণুগুলো দাঁতটাকে নষ্ট করে আর মাড়িতে নষ্ট করে এবং পুঁজ হয়, সেখান থেকে ব্যথা হয়। আর এটা কেন এমন হয়েছে যখন প্রশ্নটা হবে তখন বলতে হবে যে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে সেখানে জীবাণু বাসা বেঁধে এমনটা হয়েছে। তাহলে কি করা দরকার না, আমাদের প্রতিদিন দুবেলা করে দাঁত মাজা দরকার। সমস্যার সমাধান না, আর খুব বেশি সমস্যা হলে আমাদের ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। আরেকটা প্রয়োজন কি না, গরম জলে নুন কুলি করা আমাদের দরকার। যখনই আমরা খাবার খাবো, খাবার খেয়ে দাঁতটাকে ভালো করে কুলি করে নিতে হবে, আর গরম জলে 2-3 বার করে কুলি করতে হবে। হালকা মৃদু গরম জলে আমাদের 2-3 বার করে কুলি করতে হবে, তাহলে এই সমস্যাগুলো এড়ানো যায়। আর সমস্যার সমাধান না করলে কি হতে পারে? সমস্যার সমাধান না করলে দাঁত দিয়ে রক্ত পড়বে, দাঁতে ব্যথা হবে, দুর্গন্ধ হবে, যন্ত্রণা হবে, দাঁতে খুবই সমস্যা। এবার আসি দাঁত নিয়ে নানা কথা। 31 থেকে 32 পাতা। এখানে কি প্রশ্ন আছে না, দাঁত কত রকমের কাজ করে? দাঁত 4 রকমের কাজ করে, যেমন কাটা, ছেঁড়া, ভাঙা, গুঁড়ো করা। আমাদের মুখে ক ধরনের দাঁত থাকে? আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। তোমাদের ছবিটা দেখতে পারো, দেখো এখানে দাঁতের ছবি দেওয়া হয়েছে। আমাদের মুখে 4 রকমের দাঁত থাকে। দেখো এইরকম দাঁত, 1, 2, 3, 4, এই 4 রকমের দাঁত থাকে আমাদের মুখের ভেতরে। দেখো এখানে এক প্রকার দাঁত থাকে, এইদিকে এক প্রকার দাঁত থাকে, এই ভেতরে এক প্রকার দাঁত থাকে, আর সামনে এক প্রকার দাঁত থাকে। দাঁত 4 রকমের কাজ করে, কি? কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা। এই যে বিভিন্ন খাবারের নাম দেওয়া হয়েছে, এগুলো আমরা কিভাবে খাই? বাদাম দাঁত দিয়ে ভেঙে খাই, মাংস দাঁত দিয়ে ছিঁড়ে খাই, চিনির দানা বা মিছরির দানা দাঁত দিয়ে গুঁড়িয়ে খাই, পাউরুটি দাঁত দিয়ে কেটে খাই, ভুট্টার দানা দাঁত দিয়ে ভেঙে খাই, বিস্কিট দাঁত দিয়ে গুঁড়িয়ে খাই, পাটালি গুড় দাঁত দিয়ে গুঁড়িয়ে খাই, খোসা শুদ্ধ আম দাঁত দিয়ে ছিঁড়ে খাই। জন্মের সময় একটা বাচ্চার মুখে কি দাঁত থাকে? উত্তর হবে না, জন্মের সময় দাঁত থাকে না। দুধের দাঁত কাকে বলে? জন্মের 6 মাস পর থেকে যে দাঁতগুলো ওঠে সেগুলো সারা জীবন থাকে না। সাধারণত 6 বছর থেকে 12 বছর বয়স অবধি দাঁতগুলো থাকে, এগুলোকে বলে দুধের দাঁত।
বইতে যে অ্যাক্টিভিটিতে প্রশ্নগুলো রয়েছে, জন্মের সময় চোয়ালে কি দাঁত থাকে? উত্তর হবে না। জন্মানোর কত মাস বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে? 6 থেকে 7 মাস পর থেকে দাঁত গজাতে শুরু করে। আর ওই শিশু 3 বছর বয়সে পৌঁছলে এই দাঁতের সংখ্যা কত হয়? না 32টি। কত বছর বয়সে পৌঁছলে দুধের দাঁত পড়ে যায়? 10 থেকে 12 বছর বয়সে দুধের দাঁত পড়ে যায়। তারপর যে নতুন দাঁত গজাতে শুরু করে সেগুলো কি সারা জীবন থেকে যায়? সেগুলো থাকে, তবে 50 বছরের পর থেকে আবার দাঁত পড়তে শুরু করে, তখন তারপর আর দাঁত ওঠে না। তোমার দাঁত ওঠা ও দাঁত পড়ে যাওয়া নিয়ে যে অভিজ্ঞতাগুলো আছে তা লিখে ফেলো। তোমরা এখন অনেকেই ছোট, কেউ লজেন্স খাও বেশি, কেউ বাইরের কেক পেস্ট্রিল বেশি খাও। এর ফলে কি হয় না, তোমাদের অনেকের দাঁত দেখবে দাঁতে ব্যথা হয়, অনেকের দাঁতে কালো কালো ছোপ পড়ে গেছে, আবার অনেকের দাঁত ক্ষয়েও গেছে। হ্যাঁ, এরকম তোমরা প্রায় দেখে থাকবে, এগুলো হয়। আমার ছেলের একটা কথা বলি। আমার ছেলের বয়স 4.5 বছর, কিন্তু ওর দাঁত উপরের মাড়ির সামনের 4টে দাঁত আমাকে তুলে ফেলতে হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে। কারণ না, ওই সব চকলেট পেস্ট্রিগুলো বেশি খাওয়ার জন্য দাঁতগুলোতে ক্যাভিটি হয়ে গিয়েছিল। এত যন্ত্রণা হতো, দাঁতে এত পুঁজ হতো, ডাক্তারবাবু বললেন যে সেই দাঁতগুলো তুলে ফেলাই ভালো হবে। সেই জন্য বলছি, তোমরা এখন খুবই ছোট, তোমরা এই লজেন্স, পেস্ট্রি, তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস বেশি খেও না। খাবার হজম হলো 32 থেকে 34 পাতা। এখানে কি প্রশ্ন হতে পারে না, খাবার কিভাবে হজম হয় সংক্ষেপে বুঝিয়ে বলো। তোমাদের এত বড় প্রশ্ন তো আসবে না, কিন্তু বোঝানোর জন্য আমি এটিকে খাবার কিভাবে হজম হয় তা সংক্ষেপে একটু বলেছি। প্রথম ধাপ কি না, দাঁত দিয়ে আমরা খাবারকে ভেঙে টুকরো করি। খাবারকে ভেঙে টুকরো করাই হলো হজমের প্রথম ধাপ। তারপরে কি হয় না, আমাদের মুখের আশেপাশে থাকে কয়েকটা লালাগ্রন্থি। লালাগ্রন্থি থেকে বেরোয় লালারস। লালারসে থাকে হজমের রস। হজম করানো ছাড়াও লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়, যাতে সহজেই খাবার গলা দিয়ে নিচে নেমে যায়। এরপর কি হয় না, হজম হওয়া। এরপর খাবার খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে চলে আসে। তারপর হজমের রসের সঙ্গে মিশে খাবার আরও ছোট কণায় পরিণত হয়। এবার কি হয় না, খাবারের কণা শরীরে রক্তে মিশে যাওয়া। কিভাবে সেটা শরীরে রক্তে মিশে যায় না, পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে আসে। সেখানে নানান রকমের হজমের রসের সাহায্যে খাবারের কণাগুলো আরও ছোট হয়। খাবারের কণাগুলো ছোট হতে হতে শরীরের রক্তে মিশে যাবার মতো হয়। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। অন্ত্রের দুটো ভাগ আছে, একটা ক্ষুদ্রান্ত, একটা বৃহদ্রান্ত। খাবারের কণাগুলো পাকস্থলী থেকে প্রথমে ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে এসে সেখানে আরও হজমের রসের সঙ্গে মিশে সেই খাবারের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আরও ছোট ছোট কণায় পরিণত হয়ে সেটা শরীরের রক্তের সাথে মিশে যায়। এবারে বাকি অংশগুলো, যেগুলো এক প্রকার ছাঁকনির মতোই ছাঁকা হয়ে সেটা ক্ষুদ্রান্তের সাহায্যে সেটা রক্তে মিশে যায়, তার বাকি অংশটা কি হয়, এই ছিবড়ে জাতীয় অংশগুলো খাবারে না, সেগুলো কি হয় অর্থাৎ খাবারের যে অংশটা হজম হয় না তা মল হিসেবে মলাশয়ে কিছুক্ষণ জমা থাকে, তারপর শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ সেই ছিবড়ে জাতীয় অংশগুলো বৃহদ্রন্ত দিয়ে সেটা মলাশয়ে পৌঁছায়, তারপরে মলাশয় কিছুক্ষণ জমা থাকে, তারপর শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এই মলাশয় যখন আসে তখন মলাশয়ে সেই অবশিষ্ট অংশের সাথে বিলিরুবিন, বিলিভার্ডিন এসব মেশে তারপর শরীর থেকে বেরোয়। এই বিলিরুবিন, বিলিভার্ডিন মেশার জন্য আমাদের মলের রং হলুদ রঙের হয়। এই ছবির সাহায্যে এবার ভালো করে বোঝো। দেখো, মুখবিবর, এই মুখবিবর থেকে খাবারটা এই খাদ্যনালী বা গ্রাসনালী এটা দিয়ে পাকস্থলীতে পৌঁছলো। পাকস্থলীতে বিভিন্ন হজম রসের সাথে মুখবিবর দাঁতের সাহায্যে খাবারগুলোকে টুকরো টুকরো করা হলো। লালারসের সাথে সেই লালাগ্রন্থি, এই লালাগ্রন্থির সাথে
থেকে লালারস বেরোয়, সেই লালারসের সাথে সেই খাবারের টুকরোগুলো মানে দলা পাকিয়ে এই গ্রাসনালী অর্থাৎ খাদ্যনালী দিয়ে এর পৌঁছলো পাকস্থলীতে। পাকস্থলীতে থাকে বিভিন্ন হজমের রস, যেমন এখানে হচ্ছে গল ব্লাডার, আরও অগ্নাশয় এসব রয়েছে। এখান থেকে সেই বিভিন্ন পাচক রস মিশে পাকস্থলীতে, এবং পাকস্থলীতে সেই খাবারের কণাগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে সেটা পৌঁছায় হচ্ছে এই যে অন্ত্র, এটাকে বলা হয় অন্ত্র। এর ভেতরে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে সেই আরও বিভিন্ন রকম হজমের রসের সঙ্গে মিশে সেটা আরও একদম মিহি একটা পেস্টে পরিণত হয়, এবং সেটা এক প্রকার ছাকড়ার মতো হয়ে সেটা রক্তে মিশে গেল, এবং বাকি অংশটা এই যে বৃহদ্রন্ত, এই যে বৃহদ্রন্ত দিয়ে সেটা মলাশয়ে এসে পৌঁছায়, এবং মলাশয়ে এসে জমা হয় এবং বাইরে পরে প্রয়োজনে বাইরে বেরিয়ে যায়। এই হলো আমাদের খাবার হজমের পদ্ধতি। তোমরা যদি একটু ভালো করে বুঝে পড়ো তাহলে তোমাদের কোনো অসুবিধে হবে না। এবার আসি হজম মানে কি। হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা, যাতে খাবারের ওই কণাগুলো শরীর খুব সহজে নিতে পারে। আমাদের বিষম লাগে কেন না, আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটো নল আছে, একটা নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায়। খাবার যাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়তে পারে। তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোকে বের করে দিতে, না হলে বিপদ হতে পারে, তাই বিষম লাগে। এখানে একটা কথা বলার, আমাদের গলার ভেতরে যে দুটো নল আছে, খাদ্যনালী আর হচ্ছে শ্বাসনালী, দুটো পাশাপাশি থাকে। এর ফলে কি হয়, যখন খাদ্যনালী দিয়ে হচ্ছে আর এই দুটো নলের মাঝে একটা কপাটিকা থাকে, মানে একটা দরজার মতো জিনিস, দরজার মতো একটা পর্দা থাকে। যখন আমরা খাদ্যনালী দিয়ে খাবারটা যায় তখন কি হয় না, সেই কপাটিকাটাকে ঠেলে খাবারটা ভেতরে ঢোকে, আর সেই কপাটিকাটা তখন শ্বাসনালীর মুখটাকে বন্ধ করে রাখে, শ্বাসনালীর মুখটাকে বন্ধ করে দেয়, এবং খাবারটা কি হয় না খাদ্যনালী দিয়ে আমাদের পাকস্থলীতে চলে যায়। যখন আমরা কথা মানে আনমনা হয়ে যাই, অর্থাৎ খেতে খেতে কথা বলি, তখন শ্বাস নেওয়া এবং খাওয়া দুটো একসাথে চলে। এর ফলে আমাদের মস্তিষ্ক বুঝতে পারে না যে কখন শ্বাসনালীর মুখটাকে বন্ধ করতে হবে। এর ফলে কি হয় না, খাবারটা শ্বাসনালীতে চলে যায়, তখনই আমাদের বিষম লেগে যায়। শ্বাসনালীতে ঢুকলে বিপদ। তখন কি হয়, আমাদের শরীর সেই খাবারটাকে ঠেলে বের করে দিতে চায়, সেই জন্য আমাদের প্রচুর তখন কাশি হয়। খাদ্য শ্বাসনালীতে ঢুকে গেলে বিপদ কেন না, বাতাস যাওয়ার নলে খাবারের টুকরো ঢুকে গেলে বাতাস দেওয়া যেতে পারবে না, তখন আমাদের দম আটকে আসে, তাই বিপদ। শ্বাসনালী কাকে বলে? আমাদের গলার ভেতর দুটি নালী আছে, যে নালী দিয়ে বাতাস ফুসফুসে যায় তাকে শ্বাসনালী বলে। খাদ্যনালী কাকে বলে? আমাদের গলার ভেতর দুটি নালী আছে, যে নালী দিয়ে খাদ্য বা খাবার পাকস্থলীতে যায় তাকে খাদ্যনালী বলে। 7 দাগের প্রশ্ন, খাবার সহজেই গলা দিয়ে নেমে যায় কিভাবে? না, আমাদের মুখের চারপাশে থাকে কয়েকটা লালাগ্রন্থি, লালাগ্রন্থি থেকে বের হয় লালারস, এই লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়, ফলে সহজেই গলা দিয়ে নেমে যায় খাবার। পাকস্থলী কাকে বলে? না, খাদ্যনালী বা গ্রাসনালীর শেষে একটা থলির মতো অংশ আছে, এখানে খাবারের কিছুটা অংশ হজম হয়, একেই বলে পাকস্থলী। অন্ত্র কাকে বলে? পাকস্থলীর আরও নিচে নেমে খাবার পৌঁছায় বড় পেঁচালো নলের মতো একটা অংশে, এর নাম অন্ত্র। অন্ত্রের দুটি ভাগ, ক্ষুদ্রান্ত ও বৃহদ্রন্ত। ক্ষুদ্রান্ত কাকে বলে? অন্ত্রের একটা অংশে খাবারের বাকিটা হজম হয়, একে ক্ষুদ্রান্ত বলে। বলছে, যদি তোমার খাবার ঠিকমতো হজম না হয় বা দীর্ঘ সময় ধরে মল দেহ থেকে না বেরোয়, তবে কী সমস্যা হতে পারে? উত্তর হবে, দেহের ভেতর বায়ু বা গ্যাস তৈরি হবে, যার ফলে ভয়ানক ক্ষতি হতে পারে। ওই বায়ু হৃৎপিণ্ডকে নিচ থেকে চাপতে পারে, ফলে হৃদরোগের সম্ভাবনা থাকে। ক্ষুধা নষ্ট হবে। মল অনেক দিন ধরে বের না হলে আমাদের শরীরে ইউরিয়া নামক এক প্রকার ক্ষতিকারক রাসায়নিক পদার্থের সৃষ্টি হতে পারে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।